শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা এ পর্যন্ত পড়ছিলাম দণ্ডবিধি আইনের 1 ধারা থেকে 95 ধারা পর্যন্ত। আজকে পড়বো আমরা 4টা ধারা, 96 থেকে 99। এখানে 4টা ধারা, 4টা ধারায় খুবই গুরুত্বপূর্ণ। 4টা ধারাই খুবই গুরুত্বপূর্ণ। এই 96 থেকে 106 ধারা পর্যন্ত প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন হয়। প্রায় প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন হয়। এই প্রশ্ন আজকে প্রশ্ন সহ এখানে 4টা ধারা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। 1 ধারায় আছে শিরোনাম বা কার্যকারিতার তারিখ। 2 ধারায় আছে বাংলাদেশের অভ্যন্তরে যদি অপরাধ করে তাহলে তাকে দণ্ড প্রদান করা যাবে। 3 ধারায় আছে বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে বাংলাদেশের আইন বলে তাকে বিচার করা যাবে এবং অপরাধের জন্য তাকে দণ্ডিত করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। ধারা 3। ধারা 12। 12 ধারায় বলা আছে জনসাধারণ। জনসাধারণ, জনগণ। ধারা 14। ধারা 14-তে আছে রাষ্ট্রের কর্মচারী। ধারা 17 আছে সরকার। ধারা 19 বিচারক বা জজ। ধারা 20 বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23 অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। ধারা 24 অসাধুভাবে। ধারা 25 প্রতারণামূলক ভাবে। ধারা 27 স্ত্রী, কেরানি ও ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 31 উইল। ধারা 34 সম্মিলিতভাবে একই কার্য সম্পাদন। ধারা 34। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 44 ক্ষতি। ধারা 44 ক্ষতি। ধারা 51 শপথ। ধারা 52 সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস। ধারা 52 ক আশ্রয় দান। ধারা 52 ক। ধারা 53 দণ্ডের প্রকারভেদ। দণ্ডবিধি আইন অনুযায়ী দণ্ড কত প্রকার? যদি কখনো প্রশ্ন হয় যে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, তাহলে 5 প্রকার। আবার যদি কখনো প্রশ্ন হয় যে 2 প্রকার, 3 প্রকার, 6 প্রকার, 8 প্রকার, তাহলে উত্তর হবে 8 প্রকার। আর যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় তাহলে তার কারাদণ্ড অবশ্যই সশ্রম কারাদণ্ড হবে। ধারা 53। ধারা 54 মৃত্যুদণ্ড স্থগিত অথবা হ্রাসকরণ অথবা অন্য কোনো দণ্ডে দণ্ডিত করার আদেশ সরকার দিতে পারেন। সরকার যদি মনে করেন যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য কোনো দণ্ড প্রদান করা প্রয়োজন, তাহলে ওই আসামি বা অপরাধী ব্যক্তির অনুমতি ব্যতীত বা তার ইচ্ছার বিরুদ্ধেই কি করতে পারেন? এই দণ্ড হ্রাস করতে পারেন অথবা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন। ধারা 54। ধারা 54 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401। ধারা 401 আর ধারা 402 আর ফৌজদারি দণ্ডবিধির 55। দণ্ডবিধির 55 ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড সরকার কি করতে পারেন? স্থগিত করতে পারেন অথবা হ্রাস করতে পারেন অথবা অন্য কোনো দণ্ডে রূপান্তর করতে পারেন।
বা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন, ধারা 55। এই দণ্ড প্রদান করার ক্ষেত্রে বা দণ্ড হ্রাস করার ক্ষেত্রে বা দণ্ড স্থগিত করার ক্ষেত্রে ওই আসামির বা অপরাধীর অনুমতির প্রয়োজন নাই বা তার সম্মতির প্রয়োজন নাই। এখানে সরকার ওই অপরাধী ব্যক্তির অনুমতি ব্যতীত বা সম্মতি ব্যতীতই এই দণ্ড কি করতে পারেন, হ্রাস করতে পারেন অথবা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন। আর ধারা 55 ক ফৌজদারি কার্যবিধি আইনের 402 এর ক, একই কথাই বলা আছে রাষ্ট্রপতির ক্ষমতা। সরকারের যে ক্ষমতা আছে রাষ্ট্রপতিও সেই ক্ষমতা কি করতে পারবেন, প্রদান করতে পারবেন বা প্রয়োগ করতে পারবেন। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা কোনোভাবেই হ্রাস করা যাবে না। ধারা 55 ক ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 এর ক। ধারা 71, 71 ধারায় বলা হয়েছে একসাথে যদি একাধিক অপরাধ হয় তাহলে দণ্ড প্রদান করা যাবে। এখানে সর্বোচ্চ দণ্ড প্রদান করা যাবে, কিন্তু ক্ষমতার বাইরে দণ্ড আবার প্রদান করা যাবে না। ধারা 75 বর্ধিত দণ্ড, যদি কোনো ব্যক্তি অত্র আইনের 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের অপরাধ করে, পূর্বে কোনো অপরাধ করে যদি 3 বছর কারাদণ্ডপ্রাপ্ত হয় বা দণ্ডিত হয় বা দণ্ডপ্রাপ্ত হয়ে যদি নতুন ভাবে কোনো 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধ করে, তাহলে ওই ব্যক্তিকে পরবর্তী অপরাধের জন্য কি করা যাবে, বর্ধিত দণ্ড প্রদান করা যাবে। ধারা 75। ধারা 76 বলা হয়েছে আইন বলে বাধ্য, কিন্তু ভুল ধারণা বশত বা ভুল তথ্য বশত কোনো কাজ করলে বা ভুলবশত কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ব্যতিক্রম 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত, 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, এবং 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত অপরাধের ব্যতিক্রম, কোন কোন ক্ষেত্রে অপরাধ হবে না, অপরাধ হলেও কার্যটি কি হবে না, অপরাধ হবে না। ধারা 78, বিচারকের কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ বিচারক যদি বিচার কার্য শেষে রায় প্রদান করেন, সেক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো বিষয় দেখা যায় যে না আসলে সেটা ওই রায়টা দেওয়া ঠিক হয় নাই বা সঠিক হয় নাই, সেক্ষেত্রে বিচারকের রায় বা বিচারক যে আদেশ প্রদান করবেন বা দণ্ড প্রদান করবেন সেই কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 78। ধারা 79 বলা হয়েছে আইন সমর্থিত বা ভুল ধারণাবশত, আইন সমর্থন করে বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা কোনো অপরাধ হবে না। ধারা 81 ছোট বড় অপরাধ, অর্থাৎ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি ছোট ধরনের অপরাধ করে, তাহলে তার সেই কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 82 বলা হয়েছে 9 বছরের বয়সের কম এমন শিশুর কৃত কাজ অপরাধ হবে না। এই বিষয়ে আজকে আমরা পরবর্তীতে নতুন করে পড়ব। ধারা 96 থেকে ধারা 99 পর্যন্ত, এর ভিতরে অনেকগুলা কথা বলা আছে। তাহলে ধারা 82 বলা হয়েছে 9 বছরের কম বয়স্ক শিশুর কৃতকাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 83 বলা হয়েছে 9 বছরের বেশি কিন্তু 12 বছর বয়সের কম এরূপ শিশুর যদি বুদ্ধির পরিপক্কতা না থাকে বা সে তার কাজের প্রকৃতি বা পরিধি বা পরিণতি সম্পর্কে যদি বুঝতে না পারে বা অক্ষম হয় বা বুদ্ধি বোধ সম্পন্ন যদি না হয় বা বোধ শক্তি সম্পন্ন যদি কম হয়, সেক্ষেত্রে তার কৃতকাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84 বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ বিকৃত মস্তিষ্ক বা উন্মত্ত বা খর্ব মস্তিষ্কের বা খর্বাকায় মস্তিষ্কের যদি হয় এবং এরূপ কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, তাহলে তার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84। ধারা 84 ধারা 85 বলা হয়েছে নেশাগ্রস্তের মাধ্যমে, অর্থাৎ প্রমত্ততার কারণে, প্রমত্ততার কারণে অনিচ্ছা প্রমত্ততার কারণে, অর্থাৎ অন্যের মাধ্যমে যদি প্রমত্ত হয় বা নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, তার যদি মস্তিষ্ক যদি সঠিক যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো কাজ করে, তাহলে সেই কাজটা কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 86 বলা হয়েছে নিজের ইচ্ছায় প্রমত্ততার কারণে কোনো অপরাধমূলক কার্য করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ নিজের ইচ্ছায় যদি মদ পান করে যদি কোনো মাতলামি অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 86। ধারা 87 বলা হয়েছে খেলাধুলায় সম্মতি প্রদান করার পর 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তি যদি
খেলাধুলায় সম্মতি প্রদান করার পর কোনো আঘাতপ্রাপ্ত হয় বা কোনো খেলাধুলা করতে যেয়ে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 87। ধারা 88-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিজের সম্মতি সহকারে বা নিজেই সম্মতি প্রদান করে কোনো কাজ করার জন্য, তাহলে ওই ব্যক্তির সম্মতি সহকারে উপকারার্থে যদি কোনো ব্যক্তি কাজ করেন বা কোনো ব্যক্তি যদি তার উপকার করার জন্য কোনো কিছু করেন, তাহলে যদি কোনো ক্ষতি হয় তাহলে যদি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কি হবে না, তা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আমি যদি আমার ভাইকে বলি বা আমি যদি একজন ডাক্তারকে বলি যে ডাক্তার সাহেব আমার তো এই সমস্যা হয়েছে, আমাকে একটু চিকিৎসা করুন অথবা আমাকে ট্রিটমেন্ট করুন অথবা আমাকে অপারেশন করুন অথবা যা করার দরকার আপনি সেটাই করুন। এখন আমি নিজে কি করছি, আমি নিজে সম্মতি দিলাম যে ডাক্তার সাহেব আপনি এই কাজটা করেন। আমি বাঁচতেছি না, আমার পেটের ব্যথা, আমার এই ব্যথা সেই ব্যথা, আমার এই করা দরকার বা আমার যা করা দরকার আমার সুস্থ হওয়ার জন্য আপনি করুন। এখন কোন ডাক্তার যদি তাকে যদি অপারেশন মনে করেন যে অপারেশন করা দরকার, এখন ডাক্তার যদি তার সম্মতি সহকারে তার উপকারার্থে যদি তার অপারেশন করেন, এই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি মারা যায় অথবা অন্য কোনো ক্ষতি হয়ে যায়, দেখা গেল যে তার পায়ে কোনো সমস্যা আছে, অপারেশন করে পা কেটে ফেলা লাগছে বা পায়ের চিকিৎসা করতে যায় দেখা গেছে যে না তার পাটাই কেটে ফেলা লাগছে, এখানে যে ক্ষতিটা হয়ে গেল সেটা তার কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 88। আর ধারা 89 একই কথা বলা আছে, যদি অভিভাবক, এখানে কি করছে 88 ধারায় ওই ব্যক্তি নিজেই সম্মতি প্রদান করছে। সম্মতি প্রদান করছে কি জন্য, যে আমার উপকার করার জন্য আমি সম্মতি প্রদান করলাম তুমি আমার এই উপকারটা করো। এই উপকার করতে যায় যদি কোনো অপরাধমূলক কাজ হয়ে যায় বা উপকার করতে যায় যদি ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে ওই কাজটি কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। আর ধারা 89-তে বলা হয়েছে, আমি বাপ, আমার ছেলের সমস্যা, আমি আমার ছেলের সমস্যার সমাধানের জন্য যদি আমি কারো কাছে সাহায্য চাই আর সেই ব্যক্তি যদি কোনো সাহায্য করে, তাহলে আমার সম্মতি সহকারে যদি সেই ব্যক্তি আমার ছেলের উপকারার্থে যদি কোনো কাজ করে বা আমার মেয়ের উপকারার্থে যদি কোনো কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, ওই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। যদিও ক্ষতি হয় বা দুর্ঘটনার ফলে যদি বড় ধরনের কোনো অপরাধমূলক কাজ হয়, তাহলে সেটা কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে 88-তে বলা হয়েছে আমি নিজেই সম্মতি প্রদান করলাম। আর 89-তে বলা হয়েছে, আমি অভিভাবক হিসেবে আমার ছেলের অথবা অপ্রকৃতিস্থ ব্যক্তি বা আমার পাগল ছেলের উপকার করার জন্য যদি অপর কোনো ব্যক্তির কাছে যদি সাহায্য চাই, তাহলে সেই ব্যক্তি যদি কোনো কাজ করে সাহায্য মোতাবেক আমার ছেলের উপকার করার জন্য যদি কোনো কিছু করে, তাতে যদি কোনো ক্ষতি হয় বা কোনো অপরাধমূলক কাজ হয়, তাহলে সেই কাজটা কি অপরাধ হবে না। ধারা 89। ধারা 89। ধারা 90। ধারা 90। ধারা 90-তে বলা হয়েছে, ভীতি বা ভ্রান্ত ধারণার অধীন প্রদত্ত বলে সম্মতি বলে গণ্য হবে না। অর্থাৎ ধারা 90-এর যে বিষয়গুলা, এখানে কোন কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90 পাঁচটি ক্ষেত্রে, পাঁচটি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90 কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। আমরা এখানে যে পড়লাম 87 ধারায় সম্মতি, এখানে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে, কারণ এখানে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো ভ্রান্ত ধারণা নাই। বা এখানে যে দুইজন সম্মতি দেয় 87 ধারায়, দুইজনই বয়স্ক, দুইজনই বুদ্ধি সম্পন্ন, দুইজনই ভালো সুস্থ মানুষ, খেলাধুলা করার সম্মতি দিছে অথবা মজা করার জন্য কুস্তি লড়ছে বা যাই হোক অন্য কোনো লড়াই লড়ছে, এই ক্ষেত্রে কোনো অপরাধ হবে না। অথবা তারা নেশাগ্রস্ত ছিল না বা তাদের সমস্যা নাই, তারা 12 বছরের বয়সের কম ছিল না, তাদের বয়স কত ছিল, 18 বছরের অধিক। অথবা 88 ধারায় যে ব্যক্তি অনুমতি প্রদান করছে বা যে ব্যক্তি সম্মতি প্রদান করছে, তার সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে, কারণ সে একজন ভালো বয়স্ক ব্যক্তি ছিল, তার কি হয়েছিল, তার কোনো সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানের জন্য তার উপকারার্থে কোনো কাজ করার জন্য কি করছিল, সম্মতি প্রদান করছিল। তাহলে কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, যদি কখনো প্রশ্ন হয় পেনাল কোড
আইন অনুযায়ী সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না কোন কোন ক্ষেত্রে, ধারার আলোকে বা আইনের আলোকে বিস্তারিত আলোচনা করুন বা আলোচনা করুন। তাহলে দণ্ডবিধি আইনের 90 ধারা, উত্তর হবে দণ্ডবিধি আইনের 90 ধারা অনুযায়ী নিম্নলিখিত বিষয়ের ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। এক, ক্ষতির ভয়ে যদি সম্মতি দেয় তাহলে সেই সম্মতি সম্মতি হবে না। ধর্ষণের ক্ষেত্রে ধর্ষণের যে সংজ্ঞাটা আছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীকে যদি ভয়ে ভয় দেখিয়ে যদি সম্মতি আদায় করে তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। এখন ওই ভয়ের মাধ্যমে যদি সম্মতি আদায় করে যদি কোনো ব্যক্তি ওই নারীর সাথে সঙ্গম করে বা যৌন সঙ্গম করে তাহলে কি হবে? অবশ্যই সেই ব্যক্তি ধর্ষণ করেছে বলে গণ্য হবে। এখন ওই ব্যক্তি যদি আদালতে হাজির হয় যে স্যার বা হুজুর বা মহাশয়, আমি তো ওর সম্মতি সহকারে ওর সাথে যৌন সঙ্গম করছি, এখানে তো আমার কোনো অপরাধ নাই, ওর তো সম্মতি ছিল। এখন ওই মেয়েটা বা ওই নারী বা ধর্ষিতা নারী যদি একবার বলে যে না, ও আমাকে ভয় দেখাইছিল যে মেরে ফেলবো যদি তুই আমার সাথে যৌন সঙ্গম না করস, তুই যদি যৌন সঙ্গম না করস তাহলে তোকে মেরে ফেলবো, না হলে তোর ভাইকে, না হলে তোর বাপকে, না হলে তোর ছেলেকে, না হলে তোর মেয়েকে, বা অন্য কারো যদি মৃত্যুর ভয় দেখায় যদি সম্মতি আদায় করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সম্মতি যদি আদায় করে যদি কোনো অপরাধমূলক কাজ করে তাহলে সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। অথবা ভ্রান্ত বর্ণনার ভিত্তিতে যদি সম্মতি দেয় তাহলে সেই সম্মতি কি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90। এখানে ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত বর্ণনার একটা জিনিস মনে করতে পারেন, এটা ধর্ষণের সংজ্ঞার ভিতর থেকেও নিতে পারেন। শুধু বোঝার ক্ষেত্রে আমি বলতেছি, শুধু বোঝার ক্ষেত্রে একটা ধর্ষণের সংজ্ঞার ভিতরে একটা বিষয় আছে, যদি কোনো নারী মনে করে যে ওই পুরুষটি তার কি স্বামী, কিন্তু পুরুষ লোকটি জানে যে আমি ওই মহিলা লোকটির স্বামী নয়, যার সাথে সে যৌন সঙ্গম করতেছে নারীটি জানে তার স্বামী। এই যে একটা ধারণা, এটা কি ওই নারীর ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। ভুল ধারণা, এই যে তার ধারণা, এই ধারণার বশবর্তী সে কি করতেছে, যৌন সঙ্গম করতেছে যে সে তো আমার স্বামী, কিন্তু ওই পুরুষ লোকটি জানে যে আমি তার স্বামী নয়। এই ক্ষেত্রে যদি ওই পুরুষ লোকটি তার সাথে যৌন সঙ্গম করে তাহলে ওই নারীর সম্মতি তখন সম্মতি হিসেবে গণ্য হবে না। পরবর্তীতে যখন দেখা যাবে যে না, আসলে এই নারীটি, এই পুরুষটি ওই নারীর স্বামী না, তখন যে ওই নারীর সম্মতি ছিল সেই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণ হবে না। এই যে ভ্রান্ত একটা ধারণা বা ভ্রান্ত যে একটা বর্ণনা বা ভুল যে একটা তার বিশ্বাস, এই ভুল ধারণা বা ভুল বশত যে এই বিশ্বাসটা যে আছে, এই ভ্রান্ত বর্ণনা আছে, এই বর্ণনার কারণে কি হবে না, ওই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আর পাগলের বা অপ্রকৃতিস্থ অবস্থায় সম্মতি দিলে, অর্থাৎ পাগল ব্যক্তি যদি সম্মতি দেয়, পাগল যদি সম্মতি দেয় যে আমাকে মেরে ফেলো, এখন আপনি মেরে ফেললেন, এই সম্মতি কি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে? কখনোই এই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। নেশাগ্রস্ত অবস্থায়, প্রমত্ততা অবস্থায় যদি কোনো ব্যক্তি ধর্ষণমূলক কোনো যদি কাজ করে যে আমি প্রমত্ত অবস্থায় ধর্ষণ করছি, বা যে নারীকে আমি ধর্ষণ করছি সেই নারী নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এখন কোর্টে হাজির হওয়ার পর যদি বলে যে না, ও তো আমাকে সম্মতি দিছে, এখন ওই নারী যদি বলে যে না, আমি তো নেশাগ্রস্ত ছিলাম, আমি তো নেশাগ্রস্ত ছিলাম, আমি কি বলছি কিছু মনে নাই, আমি সম্মতি দিছি কিনা সেটাও আমার মনে নাই, বা আমি সম্মতি দিলেও এটা তো আসলে গ্রহণযোগ্য না যে আমি নেশাগ্রস্ত ছিলাম, তাহলে কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোনো সম্মতি দেয় তাহলে কি হবে না, সেই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আর 12 বছরের নিচে, 12 বছরের নিচের বয়স্ক কোনো ব্যক্তি যদি সম্মতি প্রদান করে তাহলে তার সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে 90 ধারা অনুযায়ী 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এক, ভয়ভীতির মাধ্যমে বা ক্ষতির ভয়ে যদি কোনো ব্যক্তি সম্মতি দেয় তাহলে তার সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তারপরে ভ্রান্ত বর্ণনার ভিত্তিতে বা ভুল ধারণা বশত যদি কোনো ব্যক্তি সম্মতি দেয় তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এবং অপ্রকৃতিস্থ ব্যক্তি বা পাগলের সম্মতি, এক কথায় পাগলের সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তারপরে প্রমত্ততার কারণে, প্রমত্ত অবস্থায় অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ সম্মতি দেয় সেই সম্মতি গ্রহণযোগ্য না। তারপরে 12 বছর বয়সের নিচে যদি কোনো ব্যক্তি সম্মতি দেয় তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে ক্ষতির ক্ষতির ভয়ে ভ্রান্ত বর্ণনা, অপ্রকৃতিস্থ ব্যক্তি, তারপর নেশাগ্রস্ত ব্যক্তি বা প্রমত্ততা ব্যক্তি বা 12 বছর বয়সের কম,
অর্থাৎ ব্যক্তি হলো তিন ধরনের: একটা অপ্রকৃতিস্থ ব্যক্তি, একটা প্রমত্তত ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি, একটা পাগল ব্যক্তি, একটা 12 বছরের কম। এই তিন ধরনের ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য না। আর একটা হলো যদি কোনো ব্যক্তি ক্ষতির ভয়ে যদি সম্মতি দেয়, সেই সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য না। আর যদি ভ্রান্ত বর্ণনার ভিত্তিতে যদি কোনো ব্যক্তি সম্মতি দেয়, সেই সম্মতিও সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে 90 ধারা অনুযায়ী পাঁচটি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। ধারা 90। ধারা 91। ধারা 91-তে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সম্মতি নিজেই একটা স্বতন্ত্রভাবে অপরাধের সৃষ্টি করে, সেই ক্ষেত্রে সে সকল কাজ বর্জন করা উচিত, না হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ 76 ধারা থেকে যে 106 ধারা আছে, এই 76 ধারা থেকে 106 ধারার ভিতরে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হলো 86 ধারা। সেটা 86 ধারা, যদি নিজের ইচ্ছায় কেউ মদ পান করে অপরাধ করে, তাহলে সেই অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে। এখানে এই 86 ধারা ব্যতিক্রম অন্তর্ভুক্ত হবে না। ঠিক সেম 91 ধারা। 91 ধারা, নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ গর্ভপাত যে ঘটানো হবে, অর্থাৎ যেখানে যেখানে সম্মতিদান নিজেই একটা অপরাধ হয়, যেখানে সম্মতি নিজেই একটা স্বতন্ত্রভাবে অপরাধ, সেই ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না, বা ব্যতিক্রমের, এখানে যে ব্যতিক্রমের অধ্যায়টা আছে বা পার্টটা যে আছে, এই পার্টের অন্তর্ভুক্ত হবে না ধারা 91। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যদি কোনো নারীর গর্ভপাত ঘটানো হয়, আর সেই গর্ভপাত যদি ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য হয়, দেখা গেল মেয়ের বিয়ে হয় নাই, বাচ্চা পেটে, অথবা উম, বিয়ে হয়েছে বাচ্চা এখনো নেবে না, এই অবস্থায় যদি গর্ভপাত ঘটানো হয়, অথবা বিভিন্ন কারণ থাকতে পারে গর্ভপাত ঘটানোর, এই কারণ যদি ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কারণে হয়, সেক্ষেত্রে এই গর্ভপাত ঘটানো একটা অপরাধ হবে এখানে। কারণ কোন শিশুর গর্ভপাত ঘটানো এটা একটা স্বতন্ত্র অপরাধ। পেনাল কোডের 312 ধারা থেকে পরবর্তী 4-5টা ধারা আছে এই গর্ভপাত ঘটান সংক্রান্ত। আমরা যখন এগুলো আলোচনা করব তখন অবশ্যই আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে 91 ধারায় বলা হয়েছে, যে সকল কার্য সাধিত হলে যে সকল কার্য সাধিত ক্ষতি হতে স্বতন্ত্রভাবে অপরাধ বলে গণ্য। অর্থাৎ আপনি যখন কোনো বিষয়ে সম্মতি প্রদান করবেন, সেই সম্মতি যদি স্বতন্ত্রভাবে কোনো অপরাধের সৃষ্টি করে, তাহলে সেই সম্মতি কি হবে না, ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 91। ধারা 92। আমরা ধারা 87-তে পড়ছিলাম সম্মতিক্রমে, ধারা 88-তে পড়ছিলাম নিজের সম্মতিক্রমে কোনো উপকারার্থে যদি কাজ চায়, সেক্ষেত্রে ধারা 89-তে পড়ছিলাম ছেলে মেয়ের সম্মতি, আহ অভিভাবক কর্তৃক ছেলে মেয়ের উপকারার্থে অথবা অপ্রকৃতিস্থ বা পাগলের উপকারার্থে যদি কোনো অভিভাবক সম্মতি প্রদান করে, তার সম্মতিক্রমে যদি কোনো কাজ করা হয়, সে কাজের ফলে যদি কোনো ক্ষতি হয় বা কোনো অপরাধের সৃষ্টি হয়, সে অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আমরা পড়ব ধারা 92। সম্মতি প্রদান করার মতো কোনো ব্যক্তি নাই, এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছে যে ক্ষেত্রে সম্মতি প্রদান করা সম্ভব না, সেই ক্ষেত্রে করণীয় কি, বা সেই ক্ষেত্রে যদি কোনো কাজ করা হয়, তাহলে কাজটা অপরাধ হবে কি অপরাধ হবে না। ধারা 92। মনে করেন একটা বেআইনি সমাবেশ, উদাহরণস্বরূপ বলতেছি শুধু বোঝার জন্য। মনে করেন একটা বেআইনি সমাবেশ যখন মৌখিক ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হয়, হয় না ছত্রভঙ্গ, হয় না লাঠিচার্জ করা হয়, ছত্রভঙ্গ হয় না গুলি করা হয়, গুলি করার পর যদি যদি দেখা যায় যে একজনের পায়ে গুলি লেগছে বা একজনের হাতে গুলি লেগছে, এখন ওই ব্যক্তি যদি ওই জায়গায় পড়ে থাকে, যদি অন্য কোনো মানুষ যদি সেখানে পাওয়া না যায়, বা অন্য কোনো মানুষ যদি সাহায্যের জন্য যদি আগায় না আসে, সেই জায়গায় যদি কোনো ডাক্তার থাকে, এখন ডাক্তার যদি মনে করে যে এই ব্যক্তির তো এখন যদি অপারেশন করা যায়, হাতে যে গুলি লাগছে বা হাতটা ভেঙে গেছে, হাতে বাড়ি লাগছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে হয়তো লাঠি চার্জ করছে, হাত ভেঙে গেছে, বা দেখা গেল যে মারামারি হয়েছে কোনো জায়গায়, মারামারি হওয়ার ফলে মনে করেন দুই পক্ষ মারামারি হয়েছে, মারামারি করে চলে গেছে, কেউ নাই, এখন দেখা গেল একজন ওই জায়গায় বাড়িটারি খাইয়া পড়ে আছে। এখন ওই ব্যক্তিকে যদি চিকিৎসা করা হয়, তাহলে সুস্থ হবে বা সে বেঁচে যাবে, অথবা হাত পা যদি ভেঙে গেছে, দেখা যায় যে এই জায়গায় হাত পা ভাঙার যে চিকিৎসা আছে, সেই চিকিৎসা করলে তার হাত পা ভালো হবে।
এখন কোনো ডাক্তার যদি দেখে যে না আশেপাশে আমি যে এর চিকিৎসা করব বা এই ব্যক্তির চিকিৎসা করব, সে ব্যক্তি নিজেও অজ্ঞান হয়ে আছে, ও ব্যক্তি নিজেও সম্মতি দিতে পারতেছে না, ওই ব্যক্তি যদি নিজে সম্মতি দেয় যে স্যার বা ডাক্তার এই আসেন আমার চিকিৎসা করেন, তাহলে সে 88 ধারায় পড়বে। কত ধারায়? 88 ধারায়। নিজের ইচ্ছায় বা নিজের সম্মতি ক্রমে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা 88 ধারায় হবে। আর যদি তার পক্ষে তার পিতামাতা যদি এই আপনি আসেন তো আমার ছেলেটা চিকিৎসা করান, হসপিটালে যদি নিয়ে যায় যে আমার ছেলেকে চিকিৎসা করান, ও বাড়ি খাইছে মার খাইছে বা রাস্তায় পড়ে গেছে বা গাড়ির তলে পড়ছিল, গাড়ি থেকে পড়ে গেছে বা ঘরের চালা থেকে পড়ে গেছে, দেখা গেল গাছে থেকে পড়ে গেছে, বিভিন্ন ধরনের কথা। কোনো জায়গা থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে গেছে, সে আর কথা বলতে পারতেছে না, মনে করেন আশেপাশেও কেউ নাই, এরূপ ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মনে করেন বা কোনো ডাক্তার যদি মনে করেন যে আমি যদি এর চিকিৎসা করি, সঠিক যদি চিকিৎসা ইনশাল্লাহ প্রদান করতে পারি, সে সুস্থ হবে, সে ভালো হবে, এখন তারও সম্মতি নাই, তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা তার অভিভাবক কেউ নাই, সেক্ষেত্রে ডাক্তার যদি সৎ বিশ্বাসে ওই ব্যক্তির উপকারার্থে তার চিকিৎসা করে এবং চিকিৎসা করার ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো প্রকার ক্ষতি হয় বা ওই ব্যক্তির মৃত্যু ঘটে অথবা ওই ব্যক্তির অপরাধমূলক কোনো কাজ হয়ে যায়, সেক্ষেত্রে ওই কাজটি কি অপরাধ হবে না, ধারা 92। অর্থাৎ সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাসে কোনো কাজ করা হয়, সেই কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন ডাক্তার চাইতেছে কি আমি যদি চিকিৎসা করি ছেলেটা বাঁচা যাবে, ছেলেটা বাইচা যাবে, অথবা অল্প ক্ষতি হবে, বেশি ক্ষতির হাত থেকে অল্প ক্ষতি হবে, সেই ক্ষেত্রে যদি চিন্তা করে ডাক্তার যদি ওই ছেলেকে যদি চিকিৎসা দেয়, তাহলে ওই চিকিৎসার প্রয়োগ করার পর যদি ছেলে মারা যায় অথবা অন্য কোনো ক্ষতি সাধিত হয়, তাহলে এই ক্ষতি সাধন কি হবে না, অপরাধমূলক কোনো কার্য হবে না। যদিও ওর কোনো সম্মতি ছিল না, কারণ ওর সম্মতি দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, ও অজ্ঞান ছিল, ওর কথা বলার অবস্থায় ছিল না, কারণ ও যদি সম্মতি দেয় তাহলে 88 ধারায় যাবে, নিজের সম্মতিক্রমে যদি কোনো ব্যক্তি উপকারার্থে সদ্বিশ্বাসে যদি কোনো কাজ করে সে কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। অথবা ওই ব্যক্তির অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তির সম্মতিক্রমে যদি তার উপকারার্থে যদি কোনো কাজ করা হয়, তাহলে সেই কাজ অপরাধ হবে না। আর ধারা 92 তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাসে তার সম্মতি ব্যতীত বা তার অভিভাবকদের সম্মতি ব্যতীত কোনো কাজ করা হয়, সেই কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না, ধারা 92। আর ধারা 93 সদ্বিশ্বাসে কৃত যোগাযোগ। আপনি এমন একটা কথা বললেন, আপনার কথা শুনে লোকটা মারা গেল বা অন্য কোনো ক্ষতি হলে, সেই ক্ষেত্রে ওই কাজটা ক্ষতি হবে না। এখানে উদাহরণটা বলা হয়েছে একজন ডাক্তার, ডাক্তার তো বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা প্রদান করেন। এখন দেখা গেল একজন ক্যান্সারের রোগী একজন ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তার বলতেছে যে ভাই আপনার তো ক্যান্সারের লাস্ট স্টেজ, আপনি হয়তো 10-15 দিন বা 20 দিন বা 1 মাস বা 2 মাস বা 3 মাস আপনি বাঁচার সম্ভাবনা আছে, আপনার ভালো মন্দ যা কিছু খাবার আছে আপনি ভালো মন্দ খেয়ে নেন, আর আপনার দেনা পাওনা ঋণ টিন যেদিকে যা যা আছে আপনি সবকিছু পরিশোধ করে নেন। এখন ডাক্তারের এই কথা শুনে রোগী তৎক্ষণাৎ মারা গেল। রোগী যদি হার্ট অ্যাটাক করে মারা যায় বা স্ট্রোক করে মারা যায় বা যেভাবে যাক না কেন, এখানে ডাক্তারের কথা শোনার পর যদি ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে এখানে ডাক্তারের কোনো অপরাধ হবে না, কারণ ডাক্তার সরল বিশ্বাসে সৎ বিশ্বাসে কি করছে, তাকে এই জিনিসটা বলছে যে সে আর 2 মাস বা 3 মাস বাঁচার সম্ভাবনা আছে, তারপরে সে বাঁচবে না, তার চেয়ে ভালো সে যা যা কিছু খাবার আছে ছেলে মেয়ে বলুক বা আত্মীয় স্বজন যারা খাওয়াইতে চায় তাদেরকে খাওয়ার একটা সুযোগ দিতে পারে, অথবা তার যে দেনা পাওনা আছে, মুসলিম হিসেবে দেনা পাওনা নিয়ে মারা যাওয়া সঠিক না, এই দিকে যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে সে তার দেনা পাওনা কি করতে পারবে, মিটাইতে পারবে। মিটানোর জন্য নির্দিষ্ট একটা সময় পাবে, সে এই সময়টার ভিতরে কি করতে পারে, সে যদি চায় এই দেনা পাওনা মিটিয়ে নিতে পারে, তাহলে সে মিটাইতে পারবে। কিন্তু ডাক্তারের উদ্দেশ্য যদি এরূপ থাকে আর রোগী যদি কথা শুনে যদি মারা যায়, তাহলে ডাক্তারের কোনো অপরাধ হবে না। ধারা 93। ধারা 93। ধারা 94। ধারা 94, যে কাজ করার জন্য ভীতি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, তাহলে সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে ভয়টা অবশ্যই মৃত্যুর হতে হবে অথবা গুরুতর জখমের হতে হবে। 94 ধারায় যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু অথবা গুরুতর জখমের ভয় দেখিয়ে কোনো কাজ করে নেওয়া হয়, তাহলে সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আমি যদি বলি যে তুই যদি এই কাজটা যদি না করিস তাহলে তোর থাবড়ে তোর গাল একবার লাল মাল শেষ করে ফেলাবো, এখন আমার কথা শুনে ও কি করলো,
এরা ছেলে ধরে নিয়ে যা পুকুরের ভিতরে মনে করেন যে চুবাইয়া মাইরা ফেলাইলো, চুবাইয়া মাইরা ফেলাইলো। এখন ওই যদি বলে যে আমাকে তো ওই বলছে যে আমি যদি এই কাজটা যদি না করি তাহলে তো আমার থাবড়ে একবার গালমাল লাল করে ফেলাইতো, আমি এই ভয়ে তোর ওই শত্রুর আমার একটা ছেলেকে ধরে নিয়ে যা পুকুরের ভিতরে চুবাইয়া মেরে ফেলাইছি, এটা কি কখনো ইয়ে হবে? কখনোই এটা আদালতে গ্রান্টেড হবে না। এখন ওই যদি বলে যে ও আমাকে মারা মেরে ফেলার জন্য হুমকি প্রদর্শন করছে, মেরে ফেলার জন্য হুমকি প্রদর্শন করছে, তাহলে এই যে হুমকিটা প্রদান করা হয় মেরে ফেলার জন্য, মেরে ফেলার জন্য হুমকি প্রদান করে অথবা গুরুতর জখমের ভয় দেখে যদি, গুরুতর জখমের ভয় দেখে যদি কোনো অপরাধমূলক কাজ করা, এখানে যে যে ভয়টাই দেখাক না কেন, মৃত্যুর ভয় দেখাক অথবা গুরুতর জখমের ভয় দেখাক, সে দুইটা অপরাধ করতে পারবে না। একটা অপরাধ সে খুন করতে পারবে না, আর একটা অপরাধ সে রাষ্ট্রদ্রোহমূলক কোনো অপরাধ করতে পারবে না। অর্থাৎ আমি যদি আমার প্রতিবেশী একজনকে বলি আমি তোমাকে মেরে ফেলবো তুমি যদি রাষ্ট্রদ্রোহমূলক কোনো অপরাধ না করো, সে এই ধরনের অপরাধ করতে পারবে না। অথবা আপনি যদি একজনকে বলেন যে আমি তোকে মেরে ফেলবো তুই যদি রহিমকে যদি মেরে না ফেলিস, কারণ একজন মানুষকে মেরে ফেলা আর নিজে নিজে বাঁচা যাবে না, নিজে বাঁচা যাবে না। এখানে 94 ধারায় বলা হয়েছে যে আপনি যে কোনো ধরনের অপরাধ করতে পারবেন যদি আপনাকে মৃত্যুর অথবা গুরুতর জখমের ভয় দেখানো হয়। আপনি দুইটা অপরাধ করতে পারবেন না, সেটা হলো আপনি অন্য কাউকে মেরে ফেলতে পারবেন না। এটা কি? এক মিনিট। তাহলে 94 ধারায় বলা হয়েছে আপনি দুইটি অপরাধ করতে পারবেন না। আপনাকে যদিও মৃত্যুর ভয় দেখায় অথবা গুরুতর কোনো জখমের ভয় দেখায়, সেক্ষেত্রে আপনি দুইটি অপরাধ করতে পারবেন না, একটি খুন করতে পারবেন না, আর একটি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ মূলক কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ যে অপরাধটি করবেন রাষ্ট্রের বিরুদ্ধে সেই অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে সেই অপরাধটি আপনি করতে পারবেন না, ধারা 94। এই দুটি অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে একজন যদি আমাকে চড়ানোর জন্য বলে বা একজন যদি আমাকে বলে যে তুই যদি না মারিস তাহলে তোকে থাবড়াবো বা তোকে আমি দেখা নেব, এইগুলা যদি কিছু বলে তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধমূলক কাজ করতে পারবেন না। এখানে উদাহরণ দেওয়া আছে, আইন দবিরকে বলেছে হে দবির তুমি যদি কাহাকেও হত্যা করো তবে আমি তোমাকে হত্যা করিব, এটা আইনের ভাষা। অর্থাৎ আইন বলছে তুমি যদি কাউকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করবো। এখন আইন কিভাবে হত্যা করবে? তাকে ফাঁসি দেবে, না হলে মৃত্যুদণ্ড দেবে, না হলে অন্য কোনো যদি দণ্ড থাকে সেই দণ্ড দেবে। এখন জমির সেই মুহূর্তে দবিরকে হত্যা করার ভয় দেখাইলো, অমনি দবির সাবেতকে হত্যা করিল। কি করলো? জমির দবিরকে হত্যা করার ভয় দেখাইলো, অমনি দবির সাবেতকে হত্যা করিল। এখানে দবির জমিরের শাস্তিকে প্রাধান্য দিল, কিন্তু আইনের যে শাস্তির কথা বলা আছে সেই আইনের শাস্তিকে কি করলো? অবহেলা করলো। অর্থাৎ আইনে যে বলা আছে তুমি যদি কাউকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করবো, এখানে আইনের হত্যা বলতে তাকে যে দণ্ড প্রদান করা হবে সেটা মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডই হলো আইনের দণ্ড, আইনের হত্যা। তাহলে কি করলো? একজন মানুষের মৃত্যু মেরে ফেলার ভয়ে সে কি করলো? আর একজন মানুষকে হত্যা করলো। একজন মানুষের হুমকির ভয়ে, মৃত্যুর হুমকির ভয়ে কি করলো? আরেকজন মানুষকে হত্যা করলো। এখানে যে ব্যক্তি হুমকি দিচ্ছে তার কথা শুনলো, কিন্তু আইন যে বলা আছে, আইনের যে ভাষায় বলা আছে তুমি যদি কাউকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করবো, তিনি সে বিষয়টি গ্রাহ্য করলেন না, অগ্রাহ্য করলেন। অর্থাৎ আইনের যে বিষয়টি বলা আছে আইনের বিষয়টিকে প্রাধান্য দিলেন না। তাহলে এখানে বলা যায় যে কোনো ব্যক্তি যদি কোনো ভয় দেখায় সেটা মৃত্যু বা গুরুতর জখম যাই হোক না কেন, সেই মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখানোর পরেও কি করতে পারবেন না? আপনি এমন কোনো অপরাধ করতে পারবেন না, সেটা খুন অথবা এমন কোনো রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করতে পারবেন না যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা আছে, সেই ধরনের আপনি অপরাধ করতে পারবেন না। অন্যান্য অপরাধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বিবেচনায় রাখতে হবে যে একজন যদি আমাকে চড়াইতে চায় সেক্ষেত্রে আমি একজনকে যা মারা ফেলাইতে পারি না, অথবা একজন যদি বলে যে আমি তোমাকে দেখা নেবো সেই ক্ষেত্রে তুমি যদি ওই বাড়িতে যদি আগুন লাগায় না দাও তাহলে আমি তোমাকে পরে দেখা নেবো। এখন আমাকে দেখা নিতে চাইছে সেই ক্ষেত্রে যাকে আমি একজনের বাড়িতে আগুন লাগাতে পারি, সেক্ষেত্রে এটা কোনো অজুহাত হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে না, ধারা 94।
অর্থাৎ যে কাজ করার জন্য ভীতি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, সেক্ষেত্রে কি করা যাবে না, ওইটা অভিযোগটা দেখতে হবে। অভিযোগটা যদি যুক্তিসম্মত না হয় তাহলে যুক্তিসম্মত হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে না। ধারা 94। ধারা 95, সামান্য ক্ষতিকারক কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন দুই ভাই যদি রুমের ভিতরে ঝগড়া করে, এটা ফ্যামিলির ভিতরে এটা হওয়ার সম্ভাবনা আছে। বাপে যদি মেয়েকে যদি গালিগালাজ করে বা এটা চর থাপড় দেয়, এটাও সম্ভাবনা আছে। এটা ফ্যামিলির ভিতরে সচরাচর হয়ে থাকে, এগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। চলাচলের ক্ষেত্রে দুই তিনজন ব্যক্তি দেখা গেল ভিড়ের মধ্যে একজন একজনের কি করছে, ধাক্কা লাগছে, সেক্ষেত্রে কি হবে না, সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে যেগুলা ছোট ছোট অপরাধ, এগুলা অপরাধ হিসেবে গণ্য হয় না। কিন্তু যদি দেখা যায় যে অফিসের কোনো বড় অফিসার যদি তার নিম্নের কোনো অফিসারকে যদি গালিগালাজ করে, সেটা আবার দণ্ডনীয় অপরাধ হবে। এটা দণ্ডনীয় অপরাধ হবে। অথবা দেখা গেল যে একজন কনস্টেবল যদি পুলিশের বড় কোনো কর্তাকে সামান্য আঘাত করে, সেটাও কি, সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য হবে। যদিও তুচ্ছ, কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। এটা তুচ্ছ হিসেবে, সরি, এটা তুচ্ছ তুচ্ছ হিসাবে গণ্য করা যাবে না। যদিও গালিগালাজ, কিন্তু এটা গণ্য করা যাবে না। কিন্তু গ্রামের ভিতরে যদি দুইজন মানুষ দুইজনকে যদি গালিগালাজ করে, সেটা কোনো বিষয়ই না, এটা একটা ছোট ঝগড়া হিসেবে আপনি মেনে নিতে পারবেন। কিন্তু এই ঝগড়া যদি আবার দেখা যায়, একজন কনস্টেবল যদি দেখা যায় যে একজন সিনিয়র অফিসারকে এটা গালি দিছে, তখন আবার এটা তুচ্ছ থাকবে না, এটা বড় ধরনের ঘটনা হয়ে যাবে, এটা একটা অপরাধমূলক কাজ হয়ে যাবে। তাহলে অপরাধ, ছোট ছোট কার্য বা ছোট ছোট ক্ষতিকারক কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 95। ধারা 96, আজকের যে পড়াটা, ধারা 96। ধারা 96 থেকে ধারা 106 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। ধারা 96 থেকে ধারা 106 আমরা আজকে পড়বো। ধারা 96 থেকে ধারা 99। ধারা 96 তে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার কৃত বিষয়সমূহ, অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারটা কি আসলে, সেটা বুঝতে হবে। এখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা জিনিস হলো প্রতিরক্ষা, প্রতিরক্ষার বিষয়। আমাদের যে বাংলাদেশটা আছে, বাংলাদেশের একটা, এটা দেশ, এই দেশের একটা প্রতিরক্ষার ব্যবস্থা আছে। এরা কারা, এই প্রতিরক্ষার ব্যবস্থার দায়িত্বে কারা আছেন? সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, এরা বিভিন্ন ধরনের বাহিনী যারা আছেন, তারা কি করেন, আমাদের দেশের প্রতিরক্ষামূলক ব্যবস্থায় নিয়োজিত আছেন। এরা সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা। এরা আমাদের সম্পূর্ণ দেশের নিরাপত্তার দায়িত্বে আছেন। সম্পূর্ণ দেশের যে প্রতিরক্ষার ব্যবস্থা করা দরকার বা প্রতিরক্ষার জন্য যতটুকু ব্যবস্থা করা দরকার, এদের দ্বারা কি করা হয়, সরকার এদের মাধ্যমে সেই ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখন ব্যক্তিগত প্রতিরক্ষা কি? ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে আমার প্রতিরক্ষা, আপনার প্রতিরক্ষা, আপনার ভাইয়ের প্রতিরক্ষা, আপনার বাপের প্রতিরক্ষা, দেখা গেল জনগণের প্রতিরক্ষা, নিজের নিজের প্রতিরক্ষা, এই যে একটা দায়িত্ব বা এই যে প্রতিরক্ষার যে একটা ব্যবস্থা, সেটা হলো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার, অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের ক্ষেত্রে আপনি যা কিছুই করবেন না কেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তার ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে কি বোঝায়? দণ্ডবিধি 96, 97 ধারা অনুসারে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের বিষয় বলা আছে। তা ধারা 96, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের ক্ষেত্রে আপনি যে কোনো কাজই করবেন, আপনি যা কিছুই করবেন না কেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 96। তাহলে প্রতিরক্ষার অধিকারের ভিত্তি, এখানে যে প্রতিরক্ষার যে ব্যবস্থামূলকের কথা বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে এই প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া যাবে, সেটা আপনি নিতে পারবেন, অথবা অন্য কোনো ব্যক্তির পক্ষেও আপনি নিতে পারবেন। ধারা 96,
প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি সূত্রের উপর প্রতিষ্ঠিত। যদি কখনো এমসিকিউ হয়, মনে রাখবেন, অবশ্যই নোট করে রাখবেন, যদি কখনো এমসিকিউ হয় যে প্রতিরক্ষার অধিকারের ভিত্তি কয়টি, প্রতিরক্ষার অধিকারের ভিত্তি কয়টি, তাহলে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, অবশ্যই দুইটি। কি কি? এক, এক, প্রত্যেক ব্যক্তির নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি ও অপরের সম্পত্তি রক্ষা করার অধিকার আছে। তাহলে প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি। একটি হলো প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক প্রত্যেক ব্যক্তির কি আছে? নিজের দেহ, অপরের দেহ, নিজের দেহ, অপরের দেহ, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি রক্ষা করার অধিকার আছে। কি আছে? সম্পত্তি রক্ষা করার অধিকার আছে। দিয়ে বলা হয়েছে দুই, এটা প্রথম ভিত্তি। তার দুই ভিত্তি, এই প্রতিরক্ষার উদ্দেশ্যে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকুই বল প্রয়োগ করা যাবে। অর্থাৎ এই প্রতিরক্ষার উদ্দেশ্যে প্রত্যেক ব্যক্তি যতখানি আঘাত করার প্রয়োজন বা অন্যকে আঘাত দেওয়া প্রয়োজন তা তিনি বিনা দ্বিধায় ওই আঘাত দিতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চড় দেয়, তাহলে ওই চড়টা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আপনি ততটুকু নিতে পারবেন। একজন ব্যক্তি দেখা গেল যে খালি হাতে সুন্দর করে দৌড়ে আসতেছে, আপনাকে একটা লাথি দেবে বা আপনাকে একটা চড় দেবে, এখন মনে করেন যে আপনি সেই প্রতিরক্ষার ব্যবস্থামূলক হিসেবে যদি তার উপরে গুলি চালান, সেটা আপনার অপরাধ হবে। কারণ একজন নিরস্ত্র ব্যক্তির উপর আপনি গুলি চালাইয়া আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। অথবা দেখা গেল যে একজন এসে প্রস্তুতি নিতেছে আপনাকে মারার জন্য, মারার জন্য শুধু প্রস্তুতি নিতেছে, আপনি কি করলেন? ঠাস করে তার মাথায় একটা বাড়ি ফালা দিলেন। এটা আপনার প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা হইল না। দেখা গেল ও প্রস্তুতি নিতেছে, সুন্দর করে হাত পাত মনে করে গুছাইতেছে, লুঙ্গি মুঙ্গি মনে করেন যে কাঁচা মেরে দিছে, আপনি সুন্দর করে একটা লুঙ্গি কাঁচা মেরে দেন। মানে ও যা যা করতেছে তার প্রতিরোধমূলক ব্যবস্থা যতটুকু গ্রহণ করা দরকার আপনি ঠিক ততটুকু গ্রহণ করেন। ও মনে করেন যে ওই পাশে লুঙ্গি কাঁচা মারতে মারতে আপনি ঠাস করার মাথায় বাড়ি মেরে দিচ্ছেন, এটা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না, এটা আপনার অপরাধ হবে। তাহলে প্রতিরোধ প্রতিরক্ষার অধিকারের ভিত্তি কয়টি? দুইটি। প্রথম ভিত্তি হলো প্রত্যেক ব্যক্তির অধিকার আছে তার নিজের এবং অন্যের সম্পত্তি, নিজের এবং অন্যের দেহ এবং নিজের সম্পত্তি এবং অপরের সম্পত্তি রক্ষা করার কি আছে? অধিকার আছে। আর দ্বিতীয় বিষয়টি, এই রক্ষা করার ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন আপনি দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ততটুকু বল প্রয়োগ করতে পারবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এটা হলো আত্মরক্ষার, প্রতিরক্ষার কি প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি, তার ভিতরে হলো এই দুইটি। আর ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার দুইটি, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার দুইটি। নিজের সম্পত্তি এবং দেহ অন্যের আক্রমণ হতে, অর্থাৎ আপনার সম্পত্তি, আপনার দেহ অন্য কোনো ব্যক্তির আক্রমণ হতে রক্ষা করার উদ্দেশ্যে অধিকার প্রয়োগ সকল স্বাধীন, সভ্য এবং গণতান্ত্রিক সমাজে সর্বজন স্বীকৃত। অর্থাৎ আপনি যে আপনার দেহকে বাঁচানোর জন্য কোনো কিছু করতে পারেন বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারেন বা অন্য কোনো ব্যক্তিকে আঘাত করতে পারেন। কোনো ব্যক্তি যদি আপনাকে আঘাত করে, আপনার শরীরের উপর আঘাত করে বা আপনার সম্পদের উপরে যদি আঘাত হানে, তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বা ওই সম্পত্তি রক্ষা করার জন্য বা আপনার দেহকে রক্ষা করার জন্য আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা পৃথিবীর সকল দেশেই আছে এবং এটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানেও কি আছে? এই কথা বলা আছে বা এই আইনে এই প্রতিরোধমূলক ব্যবস্থার গ্রহণের কথা বলা আছে, ধারা 96। এখানে প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি কিভাবে নেবেন? এক, এখানে আত্মরক্ষার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারও দুইটি। এখানে প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি, আবার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের ভিত্তিও কয়টি? দুইটি, বা দুইটি সীমার মধ্যে ব্যক্তিগত প্রতিরক্ষার ব্যবহার দুটি সীমার মধ্যে রাখতে হবে বা দুটি সীমার মধ্যে রাখা আছে। একটি হলো যখন কোনো ব্যক্তি তার শরীরের দিক দিয়ে
বা সম্পত্তির দিক দিয়ে অন্যায়ভাবে আক্রান্ত হন, তখন কাপুরুষের মতো পালিয়ে না গিয়ে তিনি প্রতিরোধ গড়ে তুলবেন। এটাই আইনের নির্দেশ। অর্থাৎ আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি তোমাকে আঘাত করে বা তোমার সম্পত্তির উপর আঘাত করে, তাহলে তুমি পালিয়ে যাবে না, তুমি অবশ্যই তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আঘাত এবং আক্রমণ বা উদ্বেগজনক আস্ফালন আসলেই প্রতিরোধের অধিকার জন্মায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হুমকি ধামকি দেয় অথবা শরীরের এমন কোনো অঙ্গভঙ্গি করে বা বোঝা যায়, বা সেই ব্যক্তির হুমকি ধামকি কথাবার্তায় যদি বোঝা যায় যে সে আমাকে আক্রমণ করতে পারে, তাহলে তখনই আপনি কি করতে পারেন, আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হলো, প্রতিরক্ষার অধিকার বলতে অন্যায়কারীকে আপনি শাস্তি প্রদান করতে পারেন না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আক্রমণ করে বা আক্রমণ করার উদ্দেশ্যে যদি সে আসে, সেই ক্ষেত্রে যদি আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন, ব্যবস্থা গ্রহণ করে, আপনাকে তো প্রথমেই বললাম যে একজন লুঙ্গি কাঁচামাচা মারতেছে, আপনি কি করলেন, ঠাস করে তার মাথায় বাড়ি দিলেন। অর্থাৎ এখানে তাকে কি করা হলো, একটা শাস্তি প্রদান করা হলো বা তাকে মারা হলো, আঘাত করা হলো। আপনি এই কাজটা করতে পারবেন না, সে যতটুকু করবে আপনি ততটুকু করতে পারবেন। অর্থাৎ আপনার অধিকার রক্ষার জন্য বা আপনার জীবন বাঁচানোর জন্য বা আপনার সম্পত্তি রক্ষা করার জন্য যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার আপনি ততটুকুই গ্রহণ করতে পারবেন। এটা প্রতিরক্ষার অধিকারের ভিত্তি, 2 নাম্বার ভিত্তিতে এটা বলা আছে, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, তার বেশি না। তাহলে ব্যক্তিগত প্রতিরক্ষার ভিত্তি কয়টি, অধিকার কয়টি? ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার এখানে দুইটি, বা দুইটি সীমার মধ্যে রাখা হয়েছে। একটি হলো, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির উপর বা দেহের উপর আক্রমণ করে, তাহলে ওই ব্যক্তি, আইনে বলা আছে, ওই ব্যক্তি পালিয়ে যাবে না, ওই ব্যক্তি নিজে কি করতে পারবেন, ওই ওই আক্রমণের বিরুদ্ধে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আইনে বলা আছে যে সে ব্যক্তি পালিয়ে যাবেন না, কারণ তিনি কি করবেন, তিনি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করবেন। এখানে বাংলাদেশের যে বিষয়টা বলা আছে, দেশের প্রতিটি মানুষকে কি করা সম্ভব না, পুলিশ অফিসার দ্বারা বা পুলিশ দ্বারা প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, বা নিরাপত্তার চাদরে বিছিয়ে রাখা সম্ভব না। যখন প্রত্যেকটা মানুষকে এই নিরাপত্তা দেওয়া সম্ভব না, তখন আইনে বলা আছে নিজেকে রক্ষা করার অধিকার আইনে সকলকেই দেওয়া আছে। কারণ যেহেতু প্রত্যেকটা মানুষকে পুলিশ কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। এখন একজন মানুষকে ধরে ধরে রক্ষা করা কখনোই পুলিশের পক্ষে সম্ভব না, বা কোনো আইন সংস্থার পক্ষে সম্ভব না। সেহেতু আইনেই বলা আছে, আইন কি বলছে, যে কোনো ব্যক্তি যদি তোমার উপর আঘাত করে, তুমি তার প্রতিঘাতমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারো, তোমার প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নিতে পারো, বা তোমার ব্যক্তিগত প্রতিরক্ষার যে অধিকার আছে সেই অধিকারটা তুমি প্রয়োগ করতে পারো। কিন্তু এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে তুমি ততটুকুই প্রয়োগ করতে পারো যতটুকু তোমার প্রয়োগ করা প্রয়োজন, তার অতিরিক্ত এখানে প্রয়োগ করা চলবে না। অথবা প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তুমি কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারো না। শাস্তি প্রদান কে করতে পারে? শাস্তি প্রদান করতে পারে একমাত্র রাষ্ট্র। এই অধিকার একমাত্র রাষ্ট্রকে দেওয়া আছে, অথবা অপরাধের বিচারকালে জজ বা ব্যারিস্টার যারা থাকবেন তারা কোনো অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারেন। এখানে আমি জনগণ হিসেবে বা আমি সাধারণ ব্যক্তি হিসেবে বা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কোনো ব্যক্তি যদি আমাকে আঘাত করে, সেই আঘাত থেকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারি, এর বাইরে আমি কোনো কিছুই করতে পারি না। ধারা 96, ধারা 96, ধারা 97, ধারা 96 বোঝা গেল, ব্যক্তিগত আত্মরক্ষার প্রতিরক্ষার অধিকার। বোঝা গেছে স্যার। ধারা 97, ধারা 97তে বলা হয়েছে শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। ধারা 97, ধারা 97 এ বলা হয়েছে শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। কয়টা ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? দুইটা ক্ষেত্রে, একটা হলো শরীরের ক্ষেত্রে, একটা হলো সম্পত্তি। শরীর আর সম্পত্তি তো আমাদের সবকিছু, এর বাইরে তো কোনো কিছুই নাই।
এর বাইরে কোনো কিছুই নাই। আমি আমার শরীরে যদি কোনো ব্যক্তি আমার শরীরের উপর আঘাত হানে, সেটা আমি কি করতে পারবো? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারো। আমার ভাই, ভাইস্তা, চাচা, ভাতিজা বা অপর কোনো ব্যক্তির দেহের উপরে যদি আক্রমণ করে, সে আক্রমণ যদি রক্ষা করা সম্ভব হয় বা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি গ্রহণ করা সম্ভব হয়, সেক্ষেত্রেও কি করতে পারবো? আমি হস্তক্ষেপ করতে পারবো। অথবা দেখা গেল আমার সম্পত্তির উপরে বা আমার ভাই ভাইস্তার সম্পত্তির উপরে, আমার চাচার সম্পত্তির উপরে, আমার প্রতিবেশী অথবা আমার অচেনা কোনো ব্যক্তি যদি হয়, সেক্ষেত্রে কোনো অচেনা ব্যক্তির সম্পত্তির উপরেও যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, সেক্ষেত্রে যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়, সেক্ষেত্রেও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 97। কারণ 99 ধারায় বিধৃত বিধিবিধান সাপেক্ষে বা বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির অর্থাৎ মানবদেহে আঘাতকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে, মানবদেহে আঘাতকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে নিজের দেহ অথবা অপরের দেহ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বা রক্ষা করার জন্য প্রতিরোধমূলক অধিকার থাকবে। তাহলে এখানে 97 ধারার যে প্রথম বিষয়টি আছে, যদি কোনো ব্যক্তি কোনো মানবদেহে আঘাত করার চিন্তা করে, সেটা আমি নিজে হই বা অপর কোনো ব্যক্তি হয়, তাহলে সেই ব্যক্তি অথবা অপর কোনো ব্যক্তি যদি দেহের উপরে যদি আক্রমণ করে, তাহলে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে বা প্রতিরোধমূলক অধিকার থাকবে। ধারা 97 এর প্রথম বিষয়টি। তার দ্বিতীয় বিষয়টি হলো সম্পত্তি সম্পর্কিত। প্রথম বিষয়টি হলো শরীর সম্পর্কিত, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমার শরীরের উপর অথবা অপর কোনো ব্যক্তির শরীরের উপরে যদি কোনো আক্রমণ করে বা কোনো ক্ষতির সম্ভাবনা করে বা গুলি করার চেষ্টা করে বা মেরে ফেলার চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি সাধন করার যদি চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমি নিজে কি করতে পারবো? আমার নিজের দেহ রক্ষা করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো, অথবা অন্য কোনো ব্যক্তির পক্ষেও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 97 এর 1। ধারা 97 এর প্রথম। এটা অবশ্যই 99 ধারার বিধান সাপেক্ষে, অর্থাৎ 99 ধারায় যে আবার বিধানটা আছে সেটা আমরা একটু পরে পড়বো। সেই বিধান সাপেক্ষে কি করা যাবে? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 97 এর 1। ধারা 97 এর 1 কি সম্পর্কিত? শরীর সম্পর্কিত। ধারা 97 এর দ্বিতীয় বিষয়টি হলো সম্পত্তি সম্পর্কিত। সম্পত্তি সম্পর্কিত, অর্থাৎ কোনো ব্যক্তি যদি চুরি, দস্যুতা, অনিষ্ট, অপরাধমূলক অপরাধ বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে যদি নিজের অথবা অপরের সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন। দেখা গেল যে কোনো ব্যক্তি কি করতেছে? আমার বাড়িতে অপরাধমূলক প্রবেশ করতেছে বা আমার বাড়িতে চুরি করতেছে, আমার বাড়িতে দস্যুতা করতেছে, আমার বাড়িতে ডাকাতি করতেছে, আমার অনিষ্ট করতেছে বা আমার ক্ষতি সাধন করতেছে, সেই ক্ষেত্রে কি করা যাবে? এখানে আমার সম্পত্তি, প্রত্যেকটা জিনিসই কিন্তু সম্পত্তির ক্ষেত্রে হতে হবে অবশ্যই। সম্পত্তির ক্ষেত্রে ধারা 97 দ্বিতীয় বিষয়টি হলো সম্পত্তির ক্ষেত্রে। প্রথম বিষয়টি মানব দেহের ক্ষেত্রে, আমার হাতের ক্ষতি, পায়ের ক্ষতি, দেখা গেল চট দিল, থাবড় দিল, কান নষ্ট করলো, চোখ উপড়ে নিল, নাক মুখ ফসকে দিল, বা মনে করেন যে মুখ মুড়ো বিকৃত করে ফেললো, সেক্ষেত্রে কি মানব দেহের যদি কোনো ক্ষতি সাধন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 97 এর প্রথম। আর ধারা 97 এর দ্বিতীয় বিষয়টি হলো, যদি সম্পত্তি সংক্রান্ত যদি কোনো অপরাধ সৃষ্টি করতে যায়, তাহলে সেই অপরাধ যেন সংঘটিত হইতে না পারে, সেই জন্য যে ব্যবস্থা গ্রহণ করা যায় বা যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটা হলো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। ধারা 97 এর দ্বিতীয়। ধারা 97 এর দ্বিতীয়। ধারা 96, ধারা 97 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার। তাহলে শরীর সম্পর্কিত অপরাধ কোনগুলা? দণ্ডবিধির 299 ধারা থেকে 377 ধারা পর্যন্ত। 299 ধারা কি আছে? নরহত্যা। এই নরহত্যা থেকে শুরু করে এখানে 377 ধারা পর্যন্ত, 375 আছে, 375 ধারায় আছে কি আপনার ধর্ষণ। 376 ধারায় আছে ধর্ষণের শাস্তি। 376 ধারায় ধর্ষণের শাস্তি। আর 377 ধারায় কি আছে? ধারা 377 অস্বাভাবিক যে অপরাধগুলা, এখানে অস্বাভাবিক যে অপরাধগুলো আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সহিত প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে, তাহলে সেই যৌন সহবাসের জন্য যে এটা একটা অস্বাভাবিক অপরাধ। 377 ধারায় অস্বাভাবিক অপরাধ, অর্থাৎ
মানুষ পুরুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে, বা পুরুষ কোনো জন্তুর সাথে বা কোনো প্রাণীর সাথে, গরু ঘোড়া বিভিন্ন ধরনের যারা প্রাণী আছে এদের সাথে যদি কোনো যৌন সঙ্গম করে সেটা হবে কি অস্বাভাবিক অপরাধ। অস্বাভাবিক অপরাধ, এই অস্বাভাবিক অপরাধের জন্য যে শাস্তি প্রদান করা যেতে পারে সেটা হলো 377 ধারা। তাহলে শরীর সম্পর্কিত অপরাধ হলো দণ্ডবিধির 299 হতে 377 ধারা পর্যন্ত যে অপরাধগুলো আছে সেগুলাই কি শরীর সম্পর্কিত অপরাধ। আর সম্পত্তি সম্পর্কিত অপরাধ বিভিন্ন ধরনের অপরাধের কথা এখানে কি সম্পত্তি সম্পর্কিত অপরাধ বিভিন্ন ধরনের অপরাধ আছে এখানে, স্থাবর অস্থাবর বিভিন্ন সম্পত্তি আছে, এই সংক্রান্ত যে অপরাধগুলো সৃষ্টি হয় সেগুলো হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ। ধারা 97, ধারা 97, ধারা 98, ধারা 98, ধারা 98-তে আমরা পড়ছিলাম ধারা 98-তে বলছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার। অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে কি করা যাবে? ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। যেই কাজ সাধারণভাবে ক্ষতি সাধন করে, যে কাজ সাধারণভাবে ক্ষতি সাধন করে, নরমালি মাথায় নেবেন, সেই কাজের বিরুদ্ধে সর্বদাই প্রতিরক্ষার অধিকার পাওয়া যায়। অর্থাৎ যে কাজগুলো সাধারণত ক্ষতি করে, যে কাজগুলো সাধারণত সাধারণভাবে বা সাধারণ নিয়মে কি ক্ষতি সাধন করে, সেই কাজগুলোর বিরুদ্ধে কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এখানে অক্ষমতার কারণে অপরাধী না হতে পারেন, কিন্তু সেই কারণে যদি তার কাজের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রয়োজন হয় সেক্ষেত্রে কাজের বিরুদ্ধে কোনো অক্ষম ব্যক্তির কাজের বিরুদ্ধে কি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। ধারা 98-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ইত্যাদি। অপ্রকৃতিস্থ ইত্যাদি, এখানে যে ইত্যাদি কথাটা বলা আছে, এখানে ইত্যাদি কথার ভিতরে বিভিন্ন ধরনের কথা লুকায়া রাখা হয়েছে ইত্যাদির কারণে। একমাত্র ইত্যাদি কথাটা থাকার কারণে অপ্রকৃতিস্থ ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার, অর্থাৎ অপ্রকৃতিস্থ ব্যক্তি, প্রমাদগত ব্যক্তি বা শিশু ব্যক্তি, এই সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে কি করা যায়? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এখন দেখা গেল একজন শিশু যদি বুঝতে না পারে, একজন শিশু তো বোঝার কথা না, যদি 8 বছর 10 বছর যদি হয়, বা 5 বছর 6 বছর যদি হয়, বা 7 বছর 8 বছর যদি এইরকম যদি কোনো শিশু হয়, সে যদি কোনো সময় যদি আগুন নিয়ে যদি খেলা করে, বা আগুন নিয়ে যদি কোনো ঘরে লাগায় দেয়, বা কোনো 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 অস্থাবর সম্পত্তিতে যদি লাগায় দেয়, দেখা গেল যে ধানের যে খড়গুলা থাকে, খড়ের যে পালা, গ্রামের ভাষায় যে বলে পালা, এই যে স্তূপ করে রাখা যে খড়গুলা থাকে, এই খড়ে কি করতে পারে? একজন শিশু আগুন লাগাই দিতে পারে, অসম্ভব কিছুই না। বা কোনো ঘরেও কি করতে পারে? একজন শিশু আগুন লাগাই দিতে পারে। এখন তো গ্রাম অঞ্চলে টিনের ঘর, বেশিরভাগ বিল্ডিং ঘর, আগের যে ছনের ঘরগুলা ছিল বা বেড়াগুলা যে ছিল এগুলাতে আগুন লাগানো খুবই সহজ। এখন একজন শিশু যদি আগুন লাগাইতে যায় বা আগুন লাগানোর যদি ইচ্ছা প্রকাশ করে, বা যদি তার ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে না সে আগুন লাগাইতে পারে, তাহলে তার কাজের বিরুদ্ধে কি করা যাবে? ওই সম্পত্তি রক্ষার জন্য কি করা যাবে? ব্যক্তিগত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে একজন শিশুর কাজের বিরুদ্ধেও ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। একজন অপ্রকৃতিস্থ পাগলের কার্যের বিরুদ্ধেও ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এখন দেখা গেল একজন পাগল যদি আমাকে ছুরি নিয়ে যদি মারতে আসে, সেক্ষেত্রে কি করা যাবে? আমি কি ওই ও পাগল বেঁধে কি আমি জান দিয়ে দেবো? আমি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না? অবশ্যই ব্যবস্থা নেওয়া যাবে। ধারা 98, ধারা 98। তাহলে যদি কোনো নেশাগ্রস্ত ব্যক্তিও যদি কি করে, কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যদি মারার জন্য আসে, বা কোনো সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য যদি আসে, বা কোনো সম্পত্তি যদি চুরি করার জন্য আসে, বা কোনো পাগল ব্যক্তি যদি কোনো সম্পত্তি যদি নিয়ে চলে যাবার নয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? অবশ্যই তার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তা ধারা 98-তে বলা হয়েছে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে যে সকল ব্যক্তি অপ্রকৃতিস্থ, যে সকল ব্যক্তি প্রমাত্মতার কারণে নেশাগ্রস্ত, অথবা যে সকল ব্যক্তি শিশু, তাদের কার্যের বিরুদ্ধে কি করা যাবে?
ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে 83, 82, 83, 84, 85 ধারায় যে অপরাধগুলো আছে, এই অপরাধের বিরুদ্ধে কি করা যাবে? আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 98। ধারা 98। ধারা 96, ধারা 97, ধারা 98 বোঝা গেল না? বুঝতে কারো কোনো সমস্যা আছে? বলেন। বোঝা গেছে স্যার, 98 দিল মানে পাগল মাতাল তারণ্য, এরা যদি কোনো এক করে তাহলে একটা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া যাবে আর কি। অবশ্যই। এখন একজন পাগল যদি আপনাকে মেরে ফেলতে আসে, বা একজন শিশু দেখা গেল যে বন্দুক দিয়ে যদি গুলি করে, বা একজন শিশু যদি দেখা গেল ঘরে আগুন লাগায় দেয়, অথবা একজন পাগল যদি দেখা যায় যে দা নিয়ে বা ছুরি নিয়ে আপনাকে যদি মারতে আসে, সেক্ষেত্রে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না? পারবেন। সেটাই বলা আছে 98 দাঁড়ায়, যে আপনি এই ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 98। ধারা 99। যে সকল কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই, অর্থাৎ কোন কোন কাজের বিরুদ্ধে আপনি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। ধারা 99। এটা আবার ব্যতিক্রমের ভিতরে অতিরিক্ত ব্যতিক্রম। ধারা 99। চার ধরনের কাজের বিরুদ্ধে আপনি ব্যক্তিগত বা আত্মরক্ষার ব্যক্তিগত যে অধিকার আছে, সেই অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন না। কয় কয় ধরনের কাজের বিরুদ্ধে? চার ধরনের। তাহলে যখনই কোনো প্রশ্নের উত্তর লিখবেন, উত্তর লেখার ক্ষেত্রে প্রায় সময় দেবেন যে 99 ধারার বিধিবিধান সাপেক্ষে, বা 99 ধারার শর্ত সাপেক্ষে, বা 99 ধারার কি বিধৃত যে কথাগুলো বলা আছে সে কথার সাপেক্ষে আপনি কি করতে পারবেন না। আপনি এই করতে পারবেন, বা এই করতে পারবেন, বা এই করতে পারবেন না। তাহলে ধারা 99-তে বলা হয়েছে যে সমস্ত কার্যের বিরুদ্ধে বা যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই। এক, একে বলা হয়েছে সরকারি কর্মচারী পদাধিকার বলে কোন আইনানুগ কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে, তাহলে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। অর্থাৎ এখানে বলা হয়েছে, একটা জিনিস মনে রাখবেন, মাথায় নেন, সরকারি কর্মচারী পদাধিকার বলে। পদাধিকার বলে মানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সরকারি কর্মচারী বলতে যে কোনো সরকারি কর্মচারী, যে কোনো সরকারি কর্মচারী বা যে কোনো সরকারি কর্মকর্তা। এখানে যেহেতু পদাধিকার বলে আছে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা হবে। তাহলে সরকারি কর্মচারী পদাধিকার বলে যদি কোনো আইনানুগ কাজ সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখম বা গুরুতর আঘাতের যদি সম্ভাবনা না থাকে, তাহলে সরকারি কর্মচারীর সেই কাজের বিরুদ্ধে বা সেই কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। একটা উদাহরণ দেই, সুন্দর করে নেন। আপনারা ইউটিউব, ফেসবুক, যেহেতু এখন ডিজিটাল যুগ, অনেক কিছুই জানেন, অনেক কিছুই দেখেন। আমি একটা জিনিস প্রায় সময় দেখি, ওই যে একজন ম্যাজিস্ট্রেট আছেন, আমি ওই স্যারের নাম জানি না, প্রায় সময় ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিন্ন জায়গায় যা কি করেন, ওই শাস্তি দেন। 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। কেউ লক্ষ্য করছেন কোনো সময়? বলছি স্যার, ম্যাজিস্ট্রেট তো একজন আছে দেখি, হ্যাঁ মাঝে মধ্যে প্রতিদিন তো শাস্তি মাস্তি দেয় দোকান। যে আছেন, বা মনে করেন সে ম্যাজিস্ট্রেট না, সরকারের ঊর্ধ্বতন কোন কর্মকর্তা। পদাধিকার বলে সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী পদাধিকার বলে। অর্থাৎ তিনি যদি কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে, অর্থাৎ ভোক্তার অধিকার সংরক্ষণ করার জন্য তিনি কি করেন, এই বিভিন্ন দোকানপাটে কি করেন, এগুলা ওই পরিদর্শন করেন। পরিদর্শন করার পর যদি দেখেন যে না, বেচা কেনার তারতম্য আছে, বা ওই ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য যেগুলা বিষয় দরকার, যে খাবার গুলা সঠিক আছে কিনা, ভালো আছে কিনা, মানসম্মত কিনা, বা গুণসম্পন্ন কিনা, এগুলা দেখার পর তিনি যখন দেখেন যে না, এর ভিতরে অনেক তারতম্য আছে, তখন তিনি কি করেন, তিনি
জরিমানা করেন, জেল জরিমানা করেন, এখানে মৃত্যু বা গুরুতর আঘাত বা গুরুতর জখমের কোনো ভয় থাকে না। তাহলে এই সরকারি কর্মচারীর এই আইনানুগ যে কাজ আছে, সরকারি কর্মচারী পদাধিকার বলে আইনানুগ কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের যদি কোনো ভয় না থাকে, তাহলে এই ক্ষেত্রে কি করতে পারবেন না, ওই যারা দোকানদাররা আছেন বা যারা এই এই ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছেন, তারা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কি করতে পারবেন না, প্রয়োগ করতে পারবেন না। তাহলে সরকারি কর্মচারী পদাধিকার বলে কোন আইনানুগ কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের যদি ভয় না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, ধারা 99। তাহলে একটা বিষয় গেল, বোঝা গেল, বুঝতে কি সমস্যা হয়েছে? না স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে প্রথম বিষয়টি হলো সরকারি কর্মচারী পদাধিকার বলে, অর্থাৎ তিনি নিজেই নিজেই অংশগ্রহণ করছেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেই ওই কাজটা নিজ হাতে সম্পন্ন করতেছেন। এক। দ্বিতীয় বিষয়টি, এখানে কিন্তু 1 2 3 4 সিরিয়াল নাই, আমি বোঝানোর স্বার্থে বলতেছি। প্রথম বিষয়টি গেল সরকারি কর্মচারী পদাধিকার বলে, আর দ্বিতীয় বিষয়টি হলো সরকারি কর্মচারীর নির্দেশক্রমে কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে, অর্থাৎ সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি কোনো ব্যক্তি হোক বা ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশে যদি নিম্নের কোনো কর্মচারীও যদি কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে বা ভয় যদি না থাকে, তাহলে তার কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ধারা 99। ধারা 99। তাহলে ধারা 99 প্রথম বিষয়টি হলো সরকারি কর্মচারী পদাধিকার বলে, আর দ্বিতীয় বিষয়টি হলো সরকারি কর্মচারীর নির্দেশক্রমে। আমরা যেমন ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় পড়ছিলাম, জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। এখন পুলিশ অফিসার যদি কোনো জনগণকে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য যদি বলে যে ভাই আমাকে একটু ওকে গ্রেপ্তার করে সাহায্য করো, বা ভাই ও পলায়ন করার জন্য দৌড়াইছে, ওকে একটু ধরো, দৌড়া ধরো, ঠিক আছে, এই ক্ষেত্রে কি কোনো জনগণ সরকারি কর্মচারীর নির্দেশে যদি কোনো জনগণ যদি কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকে, তাহলে ওই ব্যক্তি বাধা প্রদান করতে পারবেন না, বা ওই ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। ধারা 99 দ্বিতীয় বিষয়টি। ধারা 99 দ্বিতীয় বিষয়টি। তাহলে প্রথম বিষয়টি হলো সরকারি কর্মচারী পদাধিকার বলে, আর দ্বিতীয় বিষয়টি হলো সরকারি কর্মচারীর নির্দেশে, সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি অন্য কোনো ব্যক্তি আইনানুগ কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকে, তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। বোঝা গেল? না বুঝতে কোনো সমস্যা হয়? দ্বিতীয়টা স্যার হলো, স্যার হুকুম করলো নাকি স্যার, মানে কর্মচারী হুকুম করলো বা একটা নির্দেশ দিল আমাকে সাহায্য করো। এখন আপনার ঊর্ধ্বতন কোনো অফিসার যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ আপনি করবেন না? অবশ্যই করবেন। হ্যাঁ, গ্রেপ্তার যে আপনি যাকে করবেন, আপনার তো আইনানুগ কাজ, আপনি আইনানুগ কাজ সম্পাদনকালে যে কোনো কিছুই করেন না কেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা কততে আছে? 80। আবার ধারা আছে 76-তে। ঠিক আছে, ধারা 76 আইনানুগ কার্য সম্পাদনকালে ভুল ধারণা বশত যদি কোনো অপরাধ হয়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন এখানে 99 দ্বিতীয় বিষয়টি হলো সরকারি কর্মচারীর নির্দেশ ক্রমে। এখন দেখা গেল যে বললাম না 42 ধারায়, যে আপনি কোনো জনগণকে বললেন যে ভাই ও তো আসামি, অমুক মামলার আসামি, ও তো গ্রেপ্তার করতে আসছে কিন্তু ও তো পালা গেছে, ভাই ওকে একটু দৌড়ে একটু ধরো, বা ও পলানোর চেষ্টা করতেছে, ভাই একটু ধরো, জোরা ধরো যেন ও পলাইতে না পারে। এখানে তো মৃত্যুরও ভয় নাই বা গুরুতর জখমেরও কোনো ভয় নাই। এখন সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি অপর কোনো ব্যক্তি হোক, অথবা সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি নিম্ন পদের কোনো কর্মচারী হোক বা সাধারণ জনগণ যেই হোক না কেন, সেই যদি কোনো আইনানুগ কাজ করতে যায় এবং সেই ক্ষেত্রে যদি মৃত্যু বা গুরুতর জখমের কোনো ভয় না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। অর্থাৎ ওই বাঁচার জন্য কি করা যাবে না, দেখো আসামি গ্রেপ্তার করতে গেছেন, এখন এই ব্যক্তি আসামি কি করতেছে, এই আমার তো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে, তাহলে পুলিশ আমি ধরে এখন পিটাই, বা যে আমাকে গ্রেপ্তার করছে তাকে ধরে আমি উল্টা পিটাই, তাহলে সেই অধিকারটা এখানে 99 ধারায় নাই। কারণ সরকারি কর্মচারী কি করতে গেছে, আইনানুগ কাজ করতে গেছে।
99 প্রথম বিষয়টি, সরকারি কর্মচারী আইন অনেক কাজ করতে গেছে, সেই সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই। আর সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যে ব্যক্তি কোনো কাজ করুক না কেন, কাজটা যদি আইনানুগ কোনো কাজ হয়, সেক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকলে সেক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। ধারা 99-2। তাহলে তৃতীয় বিষয়টি হলো অধিকার প্রয়োগের সীমা, অর্থাৎ অধিকার প্রয়োগের সীমা। যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সময় ও সুযোগ থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ধারা 99। যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সময় থাকে বা সুযোগ থাকে, সেই ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে না। ধারা 99। ধারা 99, এখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় বলতে কি বোঝাইছে? এখানে সরকারি কর্মচারীর আশ্রয় লাভ। সরকারি কর্মচারী, মনে করেন যে আপনার বাড়িতে চোর আসছে, আপনি চোরকে ঘরে রেখে থানায় দৌড়াবেন যে বিধান আইনে, এই বিধান আইনে কি করা হয় নাই, দেয়া হয় নাই। চোরের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ আপনাকে করতে হবে। কি করতে হবে? গ্রহণ করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে তার ধারা 99 তৃতীয় বিষয়টি হলো যে যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের বা সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয় লাভের সুযোগ থাকে বা সময় থাকে, সেই ক্ষেত্রে কি করা যাবে না, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। কিন্তু যদি সরকারি কর্মচারীর বা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের যদি সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে কি করা যাবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এখন দেখা গেল যে আপনার দুইটা ফ্যামিলির ভিতরে ঝগড়া লাগছে, ঝগড়া লেগে দুইজন মনে করেন যে অলরেডি মারামারিতে চলে গেছে, এই ক্ষেত্রে সরকারি কর্মচারীর কি আশ্রয় লাভের সুযোগ নাই, আশ্রয় লাভের সুযোগ নাই। কিন্তু দেখা গেল যে দুইটা ফ্যামিলিতে ঝামেলা হইতেছে বা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এই সময় বা এই সময় যদি বোঝা যায়, বুঝা যদি কোনো সরকারি কর্তৃপক্ষকে যদি হাজির করা হয় বা সরকারি কর্তৃপক্ষের নিকট যা যদি কোনো কিছু বলা যায়, সেক্ষেত্রে কি এই আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার প্রয়োজন নাই। কিন্তু দেখা গেল যে একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি আপনার জমির এসে ধান কাটতেছে, আপনার জমির ধান কাটতেছে। এখন আপনি যদি মনে করেন যে না, এই আমার যে জমি আছে এটা তো বিশাল একটা জমি, এই জমির ধান কাটতে অনেক সময় লাগবে, আপনি যদি আহ প্রতিরক্ষার অধিকার প্রয়োগ না করে আপনি যদি মনে করেন থানা পুলিশের কাছে যদি চান, সেক্ষেত্রে থানা পুলিশের কাছে যেতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, থানা পুলিশকে আপনি ফোন দিয়ে বলতে পারেন যে স্যার আমার তো এত বিঘা জমি আছে, এই জমির তো আমাকে ধান কাটে নিতেছে। সেই ক্ষেত্রে থানা পুলিশ যদি চলে আসে তাহলে আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার দরকার নাই। কিন্তু দেখা গেল যে আপনার বাগানের মনে করেন যে 4-5টা আমের গাছ আছে, 4-5টা আমের গাছ আছে, বা বড় বড় 2-3টা গাছ আছে, দামি গাছ আছে, সেগুন গাছ বা মেহগনি গাছ, ভালো মানের 2-3টা গাছ আছে। এখন দুষ্কৃত কিছু লোক কি করতেছে, আপনার ওই গাছ
কাইটা নিয়ে চলে যাইতেছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আপনি থানায় যাওয়ার সুযোগ নাই। কারণ আপনি যখন থানায় যাবেন বা থানায় আপনি যখন ফোন দেবেন, এই ফোন দিয়ে আসতে আসতে আপনি থানায় যেতে যেতে ওই দুষ্কৃতী লোকগুলা কি হবে, আপনার ওই যে গাছ আছে গাছ কাইটা মেটা নিয়ে তারা অলরেডি আপনার এলাকা ছেড়ে চলে যাবে। যেহেতু এই সময়টা নাই, সেহেতু আপনি কি করতে পারবেন না, ওই থানায় ফোন দেওয়ার দরকার নাই। আপনি সেহেতু কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এখানে প্রয়োগ করতে পারবেন। কোন ক্ষেত্রে? 97 যে দুই বিষয়টি বলা হয়েছে যে সম্পত্তির ক্ষেত্রে আপনার সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এখানে প্রয়োগ করতে পারবেন। ধারা 99, ধারা 99। তাহলে 99 এর তিনটা বিষয় হলো, প্রথম বিষয়টি হলো সরকারি কর্মচারী পদাধিকার বলে আইনানুগ কোনো কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকে বা ভয় না থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। আর সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি আইনসম্মতভাবে কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের যদি কোনো ভয় না থাকে, সেক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। আর 3 নম্বর বিষয়টি বলা হয়েছে, সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয় লাভের সুযোগ না থাকে বা সুযোগ যদি থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। কিন্তু যদি সুযোগটা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই কি করা যাবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আর 4 নম্বর বিষয়টি হলো প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন। ওই প্রথমে যে বলছিলাম, একজন মনে করেন যে কাঁচা মারতেছে লুঙ্গি, আপনি ইতিমধ্যে মনে করেন ঠাস করে মাথায় বাড়ি দিয়ে কি পাইরা ফেলালেন বা মাইরা ফেলালেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। অর্থাৎ প্রতিরক্ষার জন্য আপনার যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন, আপনি ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে পারবেন বা ততটুকু ক্ষতি করতে পারবেন, তার বেশি ক্ষতি করা যাবে না। ধারা 99, ধারা 99। তো ধারা 99 এর আরেকটা বিষয় আছে, এটা ধারা 99 এর বাইরের বিষয়টি, সেটা হলো যে সরকারি কর্মচারী এই কার্য সম্পাদন করার জন্য আসছে, তাকে যদি আপনি চিনতে না পারেন বা বুঝতে না পারেন, যদি অপরিচিত হয় বা তারা যদি পরিচয় প্রকাশ না করে, সেই ক্ষেত্রে তাদের কার্যের বিরুদ্ধে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটাও ধারা 99। আপনি কখন করতে পারবেন? যখন আপনি চিনতে পারবেন না যে এরা পুলিশ, ডাকাত না র্যাব নাকি সরকারি কর্মচারী না সরকারি কর্মচারী না, যখন চিনতে পারবেন না বা তারা পরিচয় দেবে না বা তাদের পরিচয় আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি তাদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 99। তো ধারা 99 এর যে 3 নম্বর বিষয়টি আছে, সীমা। সরকারি কর্তৃপক্ষের সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয় লাভের সুযোগ থাকে, সেই ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। সেই ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এখন মনে করেন একটা বিষয় আপনাদের বলি, যে মনে করেন একটা মানুষকে 4-5 জন মানুষ মনে করেন একটা বিল্ডিং এর ভিতরে আটকা রাখছে, একটা বিল্ডিং এর ভিতরে আটকা রাখছে। সেই ক্ষেত্রে আপনি সরকারি কর্তৃপক্ষের কি আশ্রয় লাভের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি নিজে চায়, যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে থানার পাশেই একজন মানুষকে ধাওয়া করতেছে, থানার পাশে একজন মানুষকে ধাওয়া করতেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই মানুষটা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করে থানায় যদি চলে যেতে পারে, তাহলে সে থানায় যায় আশ্রয় নিতে পারবে। সেক্ষেত্রে তার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। আর একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যে কিছু দুষ্কৃতকারী ব্যক্তি যদি আপনার কোনো গাছ উপড়ে ফেলে বা কোনো গাছ যদি কেটে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই থানায় ফোন দিয়ে লাভ হবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই দুষ্কৃতকারী ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 99। আর ধারা 99 শর্তের বাইরের একটা যে বিষয়টা বলা আছে, যারা সরকারি কর্মচারী হিসেবে এখানে কার্য সম্পাদন করতে আসে, তাদেরকে যদি আপনি বুঝতে না পারেন, চিনতে না পারেন, তারা যদি পরিচয় না দেয় বা তাদের নিয়ে যদি আপনার সন্দেহ হয়, সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 99। ধারা 99 এর 4টা বিষয়, মোট 4টা বিষয়। প্রথম বিষয়, সরকারি কর্মচারী পদাধিকার বলে যদি কোনো আইনানুগ কাজ করেন, সেক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তৃতীয় বিষয়, সরকারি কর্মচারীর নির্দেশক্রমে
কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে। তৃতীয় বিষয়টি হলো যদি সরকারি কর্মচারীর বা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে যতটুকু আঘাত বা ক্ষতি করা প্রয়োজন তার বেশি আঘাত বা ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করা হয় সেটা অবশ্যই অবৈধ হবে এবং শাস্তিমূলক হবে। আর এই চারটে বিষয়ের এটা হলো এই চারটে বিষয়ের ক্ষেত্রে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। আর এরই ভেতরে আর একটা বিষয় বলা আছে, যদি সরকারি কর্মচারীর কাজের বা তার নির্দেশ বলে অন্যের কৃতকাজের বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার তখন নষ্ট হয় যখন প্রতিরক্ষার দাবিদার ব্যক্তি সরকারি কর্মচারীর পরিচয় জানতে পারেন। ঠিক আছে, যখন তিনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না তখন কি হবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তিনি প্রয়োগ করতে পারবেন। ধারা 99। তাহলে ধারা 96, ধারা 97, ধারা 98, ধারা 99 বুঝতে কার কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আজকের ক্লাসটা ভালোই লম্বা হয়ে গেছে। কারো কোনো সমস্যা নাই না? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, তাহলে সকালবেলা আমরা আগামীকালকে একটু শিশু আইনটাই রিভিশন করব, শিশু আইন। তারপরে ইনশাল্লাহ আমরা পুলিশ আইন ধরবো। যেগুলা গুরুত্বপূর্ণ এগুলো আগে শেষ করে দেব, তারপরে অন্যগুলা পড়াবো। শিশু আইন কালকে রিভিশনের পর তারপরের দিন থেকে ইনশাল্লাহ হবে পুলিশ আইন। কথা বুঝতে পারছেন? পুলিশ আইনের ধারা খুবই কম। পুলিশ আইনের ধারা কম, এই কয়টা আইন মনে করেন তো মোটামুটি ইনশাল্লাহ শেষ করে দেব। এর বাইরে পরে পড়াবো। তাহলে সবাই একটু পড়াশোনার চেষ্টা করেন, যেহেতু জানুয়ারি মাস চলতেছে, 8টা মাসের মতো আর আমরা ইনশাল্লাহ পাবো। আর ভিতরে ইনশাল্লাহ 8-10 বার ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে। টেনশনের কিছু নাই। আমি টেনশন করতেছি না, আপনারা টেনশন করবেন না, নিশ্চিন্তে ইনশাল্লাহ থাকেন। দেখতে দেখতে দেখবেন যে পড়াশোনা ইনশাল্লাহ শেষ। পুলিশ আইনের 45টা ধারা আছে, 45টা ধারার ভিতরে মোটামুটি 30-32টা পড়া লাগবে। আমরা ইনশাল্লাহ 30-32টা ধারা পড়ার চেষ্টা করবো, বা যদি আরো বেশি পড়া লাগে আরো ইনশাল্লাহ বেশি পড়বো। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে এই 96 ধারা থেকে 99 ধারা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন কাজের বিরুদ্ধে প্রয়োগ করা যায় না, আইনের ধারার আলোকে আলোচনা করুন। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে বোঝায় পেনাল কোডের 96-97 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের দেহ, অপরের দেহ, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি ক্ষতির হাত থেকে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা আইনে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার দেওয়া আছে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে, পেনাল কোডের 96-97 ধারা। আর যখন প্রশ্ন হবে যে কোন কোন কার্যের বিরুদ্ধে বা কখন ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না, তাহলে 99 পেনাল কোডের 99 ধারা অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে বা নিম্নলিখিত বিষয়ের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। এক, সরকারি কর্মচারী পদাধিকার বলে আইনানুগ কোনো কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকে সেই ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। তৃতীয় বিষয়টি হলো সরকারি কর্মচারীর নির্দেশ ক্রমে আইন অনুসারে বা আইনানুগ কোনো কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকে সেক্ষেত্রেও কি করা যায় না, অধিকার প্রয়োগ করা যায় না। 3 নম্বর বিষয়টি বলা হয়েছে সরকারি কর্মচারীর বা সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয়, তিনটা বিষয় কিন্তু বলা আছে সরকারি সরকারি সরকারি। সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয় লাভের যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি করা যায় না, প্রয়োগ করা যায় না। ধারা 99। আর একটা বিষয় বলা হয়েছে এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে ততটুকু অধিকার প্রয়োগ করা যায় যতটুকু অধিকার প্রয়োগ করলে আত্মরক্ষা হয়, তার বেশি প্রয়োগ করা যায় না। যদি তার বেশি করা হয় তাহলে সেটা আবার অবৈধ হিসেবে গণ্য হবে এবং অপরাধ হিসেবেও গণ্য হবে। ধারা 99। ধারা 99। তাহলে ধারা
96, 97, 98, 98-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তি, প্রমাদপ্রাপ্ত ব্যক্তি বা শিশুর কার্যের বিরুদ্ধে কি করা যাবে, বা পাগলের কার্যের বিরুদ্ধে বা নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে, বা কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি হোক, পাগল হোক, নেশাগ্রস্ত হোক, শিশু হোক, অর্থাৎ যে কোনো ব্যক্তি হোক, যদি আপনি ক্ষতির সম্মুখীন হন, সেই ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ধারা 98। ধারা 98। তাহলে 96, 97, 98, 99 ধারা, আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকার কথা না। কোনো সমস্যা আছে? না স্যার, থাকলে তো আসেনি কমনের সমস্যা। আগামীকালকে হবে ইনশাল্লাহ 100 ধারা থেকে 106। এই 96 থেকে 106 ধারা পর্যন্ত প্রায় প্রায় সময়ই প্রশ্ন হয়, প্রায় সময় হয় পুস্তক সহ নয় পুস্তক ব্যতীত প্রশ্ন একটা থাকেই। সেজন্য আমরা 96 থেকে 106 ধারা পর্যন্ত একবার মুখস্থ ঠোঁটস্থ যা যা আছে, অভ্যন্তরীণ বাহির, যত ছোট প্রশ্ন, যত ক্রিটিক্যাল প্রশ্ন যা যা থাকবে, প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। আর সকালের ক্লাস ইনশাল্লাহ 7:50। অবশ্যই অবশ্যই ক্লাসে থাকার চেষ্টা করবেন, ক্লাস মিস করার দরকার নাই, যেহেতু এমনিতেই আমি 2 বেলা করে ক্লাস নিতেছি, কিন্তু মাঝখানে আবার 2 দিন মিস যেতেছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আর শনিবার সকালবেলা। এই 2টা ক্লাস নিতে খুবই কষ্ট হইতেছে, কারণ পরীক্ষার কারণে। আর 2 সপ্তাহ তারপর থেকে ইনশাল্লাহ আবার রেগুলার হব, আবার আগের মতো ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। কোনো সমস্যা নাই, একটু লেগে থাকেন, একটু কষ্ট করেন, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।